আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিজ্ঞ প্রবন্ধকার এবং বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সৌভাগ্যবান যে আজকে একটি ঐতিহাসিক বিষয়কে সামনে রেখে এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু আপনাদের কাছে পরিষ্কার প্রচার করা হয়েছে, ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে। গণভোটের ফলাফল, আইনি বাধ্যবাধকতা, বাস্তবায়ন রূপরেখা, সংকট ও আইনজীবী সমাজের ভূমিকা। ব্যারিস্টার বেলায়েত হোসেন, সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনি তার সুনিপুণ দক্ষতায়, তার অভিজ্ঞতা এবং তার প্র্যাকটিসিং লাইফের আইন অঙ্গনে, তিনি দীর্ঘ সময় যাবৎ আইন অঙ্গনে জড়িত আছেন। তার ভিত্তিতে রাজনৈতিক এবং আইনি বিষয় এখানে কথা বলেছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই প্রবন্ধ উপস্থাপনের জন্য। বিষয়টির উপরে অনেক লেখা যাবে। আমার মনে হয় না যে এমন কোনো বিষয় নাই যা তিনি উল্লেখ করেন নাই। আমি কয়েকটি বিষয় শুধুমাত্র একটু আমার উপলব্ধি তুলে ধরার চেষ্টা করব। আজকে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেটাকে এটা সাংবিধানিক কি না, এই বৈধতার প্রশ্ন তোলা হয়েছে। এটা আজকে নতুন এই বক্তব্য নয়। যারা গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতায় আসেন, আসার পর তারা পূর্বের গণতান্ত্রিক যে ভূমিকা সেটা ভুলে যান এবং আবার স্বৈরাচারের পথেই ধাবিত হন। এইভাবেই পৃথিবীতে স্বৈরাচারের জন্ম হয়েছে। 1969 সাল থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্ট পর্যন্ত সারা দুনিয়ার 400 গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস এনে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মূল্যায়ন করা হয়েছে। 69 এসেছে বাংলাদেশ তদানীন্তন পাকিস্তানের স্বৈরশাসক বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে। এর মধ্যে 70 আছে, 91 আছে বাংলাদেশের, এবং আলজেরিয়া, আলবেনিয়া, তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের আন্দোলন আছে। কিন্তু একটি আন্দোলন, যে আন্দোলনের মূল্যায়ন করা হয়েছিল ভিন্নভাবে, সেটা হচ্ছে বাংলাদেশের তরুণ যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য মাঠে নেমে এসেছিল এবং পরবর্তীতে স্বৈরাচারী ব্যবস্থা বিরুদ্ধে গোটা দেশের জনগণ ঐক্যবদ্ধ হয় এবং স্বৈরাচারী ব্যবস্থার উৎখাতের জন্যই তারা রাজপথে রক্ত দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই আন্দোলনটা শেষ পর্যন্ত সফল হয়েছিল স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে গোটা জাতির ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে। এখন পার্লামেন্টে এসে ওনারা এটা সংবিধান সম্মত নয়, সংস্কার পরিষদ সংবিধানে নাই, অমুক নাই, তমুক নেই, প্রেসিডেন্টের আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নাই, যদি 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 অনেকগুলো যদি উত্তর পাওয়া যায়, তখন সংবিধান সংশোধন হতেও পারে, এরকম লম্বা বাক্য বলে পার্লামেন্টে খুব বাহাদুরির সাথে কথা বলছেন। ওনারা কোথায় ছিলেন 24শে জুলাইয়ের আগে? তাদের অস্তিত্ব তো খুঁজে পাওয়া যায়। সম্মানিত ভাইরা, আমি আরেকটি প্রশ্ন উত্থাপন করতে চাই ব্যাখ্যাদাতাদের কাছে। 1991 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার পর যখন এই আন্দোলন সফলতা পেল, তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, প্রধান বিচারপতি, তাকে কিভাবে প্রেসিডেন্ট বানানো যাবে সেই পদ্ধতিও তো সংবিধানে ছিল না। কেয়ারটেকার সরকারও তো সংবিধানে ছিল না। কিন্তু ইট ওয়াজ এ সোশ্যাল কন্ট্রাক্ট, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, গোটা জাতি এক হয়েছিল। সুতরাং তার প্র্যাকটিসটা আপনারা করেছেন। আজকে আপনারা ভুলে যাচ্ছেন কেন? স্বৈরাচারের চরিত্রই হলো তারা অতীতকে ভুলে যায়, যে সিঁড়ি দিয়ে ক্ষমতা আসে সে সিঁড়িটাকে তারা নষ্ট করে দেয়। আমরা আর স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই না। আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাবো, তিনি রাইটলি এখানে কতগুলো আইন, যে আইনগুলো বাদ দিয়ে দিয়েছেন, 8 নম্বরে নতুন চ্যালেঞ্জ, নতুন সংস্কার তিনি এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025, এটা বাতিল করে দেওয়া হয়েছে। এই আইনটি নিয়ে কিছু বিতর্ক ছিল, এখানে আমরা সেমিনার করেছি, বক্তব্য দিয়েছি। কিন্তু এত বছরের ইতিহাসে বিচারপতি নিয়োগের জন্য হলেও তো একটা আইন তো তৈরি হয়েছিল, কিন্তু এই আইনটাও তারা বাদ দিয়ে দিয়েছে। এরপরে দেখেন, এখানে গুম প্রতিরোধের আইনটা বাতিল করে দিয়েছেন। 2009 সালের যে গুম প্রতিরোধ তৈরি করেছিল শেখ হাসিনা,
সেই আইনটা তারা পুনর্বহাল করেছেন। তার মানে ওনারা আবার আয়না ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশকে। এটা বাংলাদেশের মানুষ কোনোদিন হতে দিবে না। তারপরে উনি আরেকটি কথা বলছেন, রাজস্ব খাতের সংস্কার অধ্যাদেশটিও বাতিল করা হয়েছে। যারা অর্থনৈতিক চিন্তা ভাবনা করেন তারা দেখবেন অনেকগুলো সংস্কারের মধ্যে আর্থিক সংস্কারের কথা বলা হয়েছিল এবং রাজস্ব খাতের কথা বলা হয়েছিল। গত 12 জুলাই থেকে 16 জুলাই বাংলাদেশে IMF সফর করেছে, তারা একটা প্রেস ব্রিফিং দিয়েছে 16 তারিখে। সেখানে তারা বলেছেন যে রাজস্ব খাতের সংস্কার যদি না হয়, যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 ধরা হয়েছে সেটা 3.5 এমনকি 3-এর নিচে চলে যেতে পারে। 3-এর নিচে যদি প্রবৃদ্ধি হয় বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে, এটার ক্ষতি গোটা বাংলাদেশের জনগণ ভোগ করতে হবে। আমি বলবো যে অবিলম্বে আপনাদের এই টালবাহানা বাদ দিয়ে, বিভ্রান্তিকর বক্তব্য বাদ দিয়ে, আইনের বিভ্রান্তিকর ব্যাখ্যা পরিহার করে জনগণের ম্যান্ডেট মেনে নিন, জুলাই সনদকে কার্যকর করুন। আপনারাও রক্ষা পাবেন, জাতীয় রক্ষা পাবে এবং দেশ একটি গতিশীলতার দিকে অগ্রসর হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।